আসসালামু আলাইকুম। আসলে আমরা কৃষকরা কত দিক থেকে ঠকে যাই, আজকে ছোট্ট একটা গল্প বলবো ইনশাল্লাহ। গল্পটা এটা আমার বাস্তব জীবনের গল্প। এটা আসলে আমি নিজের চোখে দেখা এবং নিজে প্রতিবাদ করেছিলাম, কিন্তু প্রতিবাদ করেছি কিন্তু এর কোনো লাভ হয়নি। তো আসলে আমি ধান নিয়ে গিয়েছিলাম। তো আমাদের সরোজগঞ্জ বাজার ধান নিয়ে গিয়েছিলাম। তো ধান নিয়ে যাওয়ার পরে 9 মণ 35 কেজি আমার ধান হয়েছিল। তো আমি কিছু যাচাই করলাম, যে যাচাই করার পরে দেখলাম যে মনে 1 কেজি করে ধান বাদ দিবে। তো আমার কথা হচ্ছে যে যেহেতু ধান জিনিসটা তো শুকনা, এখানে তো কাঁচার কোনো ইয়ে আসে না, ওয়ে আসে না। তো 1 কেজি করে কেন বাদ দিতে হবে? তো প্রশ্নটা করলাম। তো বলে যে বিভিন্ন রকম ইয়ে দেখালো আর কি, যে এই সমস্যা হয়, নিয়ে গেলে একটু কমে বা এই হয় তা হয়, বিভিন্ন কথা বললো। আচ্ছা, যাই হোক, সেটা মেনে নিলাম। সেটা আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করে নিলাম। আচ্ছা, 1 কেজি করে বাদ দিই, কোনো সমস্যা নাই। কিন্তু মাথা থেকে আবার 2 কেজি কি কারণে বাদ দেওয়া হলো? এটাও কি এটাও কি সেই হয় তা হয়, বা ওই সমস্যা এই সমস্যা এটাও কি হয়? তখন আমি প্রতিবাদ করি যে এইটা কিসের জন্য বাদ দিলেন? এইটা নয় মানছি যে মনে 1 কেজি করে বাদ দিচ্ছেন, কিন্তু মাতারে 2 কেজি আবার কি কারণে বাদ দিলেন? তো এই প্রতিবাদ আমি করেছিলাম। করার পরেও আসলে কিছু মানুষ তো বোঝেন যে সবাই তো আর এক না, যে সবাই একজোট হয়ে প্রতিবাদ করবে এমন কিন্তু না। তো আমাকে সবাই বের করে নিয়ে আসে, যে আসলে আমি যাকে নিয়ে গেছিলাম, আমার যে গাড়িটা ছিল সেই গাড়ির সে ভাই বললো সে বাদ দাও, এগুলো তাদের ব্যবসা, এগুলো করবেই, এগুলো না করলে তাদের তো পেট চলবে। আসলে দেখেন, তাদের পেট চালাইতে হলে যে কৃষকের পেট কোথায় যাচ্ছে সেটা তো আমরা একবার ভাবতে পারি না। সেটা একবার যদি ভাবতাম তাহলে ব্যবসাদার এই সিন্ডিকেটটা করতে পারতাম না। যেমন সার নিয়ে যে সিন্ডিকেটটা করা হয়, আর কি বলবো, 1300 টাকা সার যদি 2400 টাকায় কিনতে হয়, অর্থাৎ 1100 টাকা বেশি দিয়ে আমাদের সার কিনা লাগে। এটা আমাদের আসলে মনে হয় না যে আমাদের বাংলাদেশে বসবাস করি। আমাদের বাংলাদেশ না, এটা অন্য একটা জায়গাতে বসবাস করি। আমাদের বাংলাদেশ যদি হইতো তাহলে তো এরকম হতো না। আমার কাছে মনে হয় না যে আমাদের বাংলাদেশে এটা বসবাস করি আমরা। তো আসলে যেটা বলছিলাম ধানের বিষয়টা, তো যাওয়ার পরে আমি মোটামুটি বাস আমার যেহেতু 9টা, স্কুল কপি দিয়েছি, স্কুল কপির খরচ আমাদের, লেবার কস্ট সেটাও আমাদের, গাড়ি ভাড়াটাও আলহামদুলিল্লাহ আমাদের। কোনোটাই আমাদের বাদ নেই। তারা যে ব্যবসাদার, তারা যে ব্যবসা করে, এমনকি গোডাউন ভাড়া পর্যন্ত মনে হয় আমাদের দিতে হয়, এমন অবস্থা। তো যে গোডাউনে মাল রাখবে সেটাও মনে হয় আমাদের দেওয়া লাগে, এটাই আমার কাছে মনে হয়। তো দেখেন, সবই যদি আমরা দিই বা আমরা দিতে পারি, তাহলে তাদের তো ব্যবসা করার কোনো প্রয়োজন নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা ব্যবসা করে কি করবে? তাহলে সেই মাথার টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিক, বা আমাদের কাছ থেকে নিয়ে নিক, নিয়ে তারা ব্যবসা করার তো কোনো প্রয়োজন নাই, বা মাল কেনার তো কোনো প্রয়োজন নাই। এটাই আসলে কি বলবো, আমাদের সরোজগঞ্জে, এই তো সরোজগঞ্জ, এটা নন হাটে গিয়েছিলাম, হাট বারের দিন না, এটা বৃহস্পতিবারের দিন গিয়েছিলাম। তো স্কেল করেছিলাম। স্কেল করার পরে স্কেল কপির টাকা তো দিতে হবে, সেটা অস্বাভাবিক কিছু নয়, সেটা তো আমার দেওয়াই লাগবে। তো সেটা গ্রহণ করাই যায়, যে দেওয়া যায়। তো তাদের ঘরে যে লেবারটা রাখছে, সেই লেবার বিলটা আমাদের দেওয়া লাগে। এমন দেখা যাচ্ছে দিলাম লেবার বিল, যেহেতু আমাদের ধান আমরা টেনে নিয়ে যাচ্ছি, তারা কষ্ট করে পরিশ্রম করে নামাচ্ছে, তো তাদের তো পারিশ্রমিকটা দেওয়াই যায়। তো আলহামদুলিল্লাহ সেটাও আমরা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো শুকনা ফসলে, শুকনা খেতে বা শুকনা ধানে কি করে 1 কেজি করে বাদ দেয়? তো শুনলাম মনে 1 কেজি করে বাদ দেয়, সেটা তোদের এই হয় তা হয়, তার বিভিন্ন সমস্যা। এখানে কিছু খাওয়া যায়, মুরগিতে কিছু খেয়ে যায়, তারপর দেখা যায় যে আপনার হচ্ছে একটু শর্ট হয়ে যায়, বিভিন্ন অজুহাত তারা দেখাইলো। তো সেটা গ্রহণ করে নিলাম আলহামদুলিল্লাহ। তো এটা নাই গ্রহণ করেছি, তো মাথা থেকেও কি কারণে 2 কেজি বাদ দেওয়া হলো? 9 মণ ধান নিয়ে গেছি, 9 মণের উপর থেকে 2 কেজি বাদ দিচ্ছে। তো আমি তখন আমার আসলে মাথাটা একটু ঘুরে গেল, যে আসলে প্রতিবাদ তখন করলাম যে দেখেন, আমি কথাটা বললাম এভাবে যে আচ্ছা, আমি সব মানছি, আপনার লেবার বিল কাটলেন, আপনার হচ্ছে স্কুল কাপের বিল কাটলেন, সব মেনে নিলাম। লেবার যেহেতু পরিশ্রম করে, তাদের পারিশ্রমিকটা উত্তম আমাদের,
তো আলহামদুলিল্লাহ সেটাও দিলাম। তো ঘর ভাড়াটাও কি আমরা আমাদের দিতে হবে। তো বলছে এই কথা কেন? আমি তখন বললাম যে আপনি মনে 1 কেজি করে বাদ দিলেন, সেটাও মেনে নিলাম, কিন্তু মাথার 2 কেজি আবার এটা কিসের জন্য বাদ হইল? তখন আর সে কথা বলে না, মানে তখন তার মুখে আর কোনো কথা নাই। তো আলহামদুলিল্লাহ সে আল্লাহ সুন্নাত তার মুখে ছিল, মাথায় টুপি। তো মানে আমাদের নবীজির সুন্নাত, সরি আমার বলা ভুল, আমাদের নবীজির সুন্নাত তার মুখে ছিল, মাথায় টুপি ছিল, মানে সে কি অবস্থা! তো এইরকম একটা মানুষ কেমনে এই কাজটা করতে পারে? তো আল্লাহ না করুক, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুক, এটা আল্লাহর কাছে দোয়া করি। তো আমরা চাই যে এই যদি কৃষিটা বা আমরা আমাদের মধ্যে উদ্যোক্তাদের সাথে যে এরকম সিন্ডিকেট চলতে থাকে, তাহলে আমরা কৃষকরা এই যে রাত দিন পরিশ্রম করে, এই যে সকাল ভোরে যাওয়া হয়, সন্ধ্যা 6টার সময় বাসা আসা হয়, এত সারাদিন পরিশ্রম করে ফসল উৎপাদন করে, তখন যদি বাজারজাত করতে যে এই পরিস্থিতি হয়, এই পরিস্থিতির শিকার যদি উদ্যোক্তারা কোথায় লাভবান হতে পারবে? আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার, যে আমরা কেন প্রতিবাদ করতে পারি না? আমরা কেন প্রতিবাদ করতে জানি না? আমরা কেন সামনাসামনি কথা বলতে পারি না? আমি চাই বা আমরা চাই যে কৃষিটা সবসময় হাই লেভেলে চলুক, কিন্তু আসলে পারে না শুধু ব্যবসাদারের সিন্ডিকেটের কারণে। আমাদের সার যে পরিমাণ রেটে কিনে লাগে, 100 টাকা সার 200 টাকা আমাদের কিনে লাগে, 1350 টাকা সার আমাদের 2450 টাকা কিনে লাগে। আমাদের হচ্ছে 1150 টাকা ডিএপি, সেই ডিএপি কিনে লাগে 1600 টাকায়। তাহলে আমরা কোন দেশে বসবাস করি? আমার তো মনে হয় না যে আসলে এই দেশে বসবাস করা মানে আমাদের জন্য পসিবল না। কারণ কৃষি, আমরা জানি যে কৃষি আমাদের বাংলাদেশের প্রধান, আর কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, আমরা এটাই জানি এবং এটা পড়ে আসছে। তো কৃষি প্রধান দেশে যদি এইরকম সিন্ডিকেট চলতে থাকে, তাহলে আমরা কৃষকরা কোথায় যাব? আমরা উদ্যোক্তারা কোথায় যাব? তো আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, আমরা আসি যে এরকম চলতে থাকে তাহলে আমরা কোথায় যাব, এবং আমরা কেন এই প্রতিবাদটা করতে পারি না? এই প্রশ্নটা আপনার কাছে থাকবে যে আমরা কেন এই প্রতিবাদটা করতে জানি না, আমরা প্রতিবাদ কেন করি না। এই রিপ্লাইটা অবশ্যই করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে প্রতিবাদটা কেন আমরা করি না। তো আমাদের একটা গ্রুপ আছে, চুয়াডাঙ্গা স্মার্ট কৃষি। তো উদ্যোগটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে সফল হতে পারলাম না। আমরাই তো ভালো না, তো আমাদের এই সিন্ডিকেট থেকে কীভাবে মুক্ত হব? আমরা তো প্রতিবাদ করতে জানি না, বা আমরা যে আসলে প্রতিবাদ করবে কিভাবে, যে প্রতিবাদ করবে তার তো কোনো সার তো নাই, মানে সে এক কথায় তার কাছে সার বিক্রি করবে না, মানে সার তার ঘরেই নাই, এমন অবস্থা বলে দিবে আর কি। সেই জন্য আমরা প্রতিবাদ করতেও ভয় পাই। তো আসুন না আমরা সবাই একজোট হয়ে প্রতিবাদ করি, এবং আমাদের এই সিন্ডিকেটটা বন্ধ করতে হবে। এই সিন্ডিকেটটা যদি বন্ধ না করা হয়, তাহলে মনে হয় না যে আমাদের এই কৃষিটা খুব বেশি দিন থাকবে। কারণ এই যে আজকে 2 কেজি মারছে না, আমার কাছ থেকে 2 কেজি মারছে না, এটা মনে করেন আপনার কাছ থেকেও 2 কেজি মারবে, আরেকজনের কাছ থেকে 2 কেজি মারবে। তো এরকম যদি 10 জনের কাছ থেকে মারে, তাহলে তো 20 কেজি, এবং 20 কেজি ধান দাম কত? 615 টাকা। যেহেতু আমি 1230 টাকা বিক্রি করছিলাম, 615 টাকা একদিনে তাদের এই মারা টাকা ইনকাম, মানে এই বাড়তি ইনকাম এটা। আর ধানে তো লাভ আছেই, লাভ বলতে গিয়ে যে মিলটাতে দিবে সেখান থেকে ভালো একটা প্রফিট সে আর্ন করতে পারবেই, এবং এক্সট্রা আবার ওই যে মাথায় যে 1 কেজি, ওইটা তো আছেই। মানে গড়ে সরে দেখেন কত দিক থেকে ইনকামটা করে। তো আমরা আসলে পরিশ্রম করে আমরা এই ইনকামটা করতে পারি না, আর তারা মানে ঘরে বসে থেকে ইনকামগুলো করে। মানে আমি বুঝি না যে এগুলো কেন করে। আমাদের কৃষকদের মানে বাঁচার কোনো ইয়েই নাই, ওয়েই নাই, ওয়ে থাকবে কেমনে? এইরকম পরিস্থিতি চলতে গেলে বা চলা শুরু হলে, আমার তো মনে হয় না যে আমরা কৃষিটা বেশি দিন এগিয়ে নিয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ মামা, লাইফটা খুবই সুন্দর চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমরা যেন কৃষিটা চেঞ্জ করে দিতে পারি, এটাই আল্লাহর কাছে চাই আর কি। এবং এটা আমরা জানি যে কৃষকদের মনে কোনো অহংকার নাই, এবং অহংকার থাকতে পারে না, কারণ তারা তো রাত দিন পরিশ্রম করে, তার অহংকার করার সময় তো থাকে না, কারণ তারা তো সবসময় মাঠেই ব্যস্ত থাকে, অহংকার করবে কখন?
তো আসলে দেখেন ব্যবসাদারদের অহংকার আমরা দেখেছি, এটাও দেখেছি, নিজের চোখে দেখেছি এবং এটা বাস্তব প্রমাণ আমি। তো আসলে মানে অনেক শিক্ষাই গ্রহণ করলাম, আমার বয়সটা অনেক ছোট, বাট আমি এই বয়সে যা দেখছি, এই বয়সে যা শিখছি, তো এই বয়সে শিক্ষা আমার কম হলো না, অনেক শিক্ষা আমি পেয়েছি। তো আসলে শিক্ষা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, কিন্তু বুঝেও কোনো লাভ হয়নি। এই জন্য লাভ হয়নি কারণ আমরা তো প্রতিবাদ করতে পারিনি। আর যখনই প্রতিবাদ করতে গিয়েছে আমাদের সাইডের মানুষগুলো তো মনে করেন তখন ট্রেনে বের করে দিয়েছে। যেমন ধান বিক্রি করার বিষয়টা, আমার গাড়িওয়ালা বলে কি এটা ওদের ব্যবসা। দেখেন, এটা যদি ওদের ব্যবসা হয় তাহলে এটা আমার কাছ থেকে আজকে করছে, কালকে আপনার কাছ থেকে করবে, তারপরে দিন আরেকজনের কাছ থেকে করবে, তারপরে দিন আগে, এরকম ভাবে চলতেই থাকবে, সিরিয়াল বা সিরিয়াল চলতেই থাকবে। এবং দিনে যে কত জন আসে বিক্রি করতে, বা কতজনের কাছ থেকে ধান আমদানি করে, বা কতজনের কাছ থেকে সব ফসল আমদানি করা হয়, তো এদের প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে যদি 1 কেজি করে এক্সট্রা নেয়, তাও যদি 100 জন আসে, তাহলে দেখেন 100 কেজি অর্থাৎ 2.5 মণ ধানের দাম ওখানে 1200 টাকা হইলেও আপনার হচ্ছে 3000 টাকা। 3000 টাকা, তাহলে দেখেন ওদের দিন ইনকাম 3000 টাকা এক্সট্রা। মানে এটা কোনো ইয়ে নাই, এরা যে লসের তো কোনো খাতায় নাই, তো এটা সম্পূর্ণ বাড়তি ইনকাম। তো আমরা আসুন না আমরা সবাই মিলে প্রতিবাদ করে এই ইয়েটা বন্ধ করি। এবং এই বাড়তি এটা যদি আমরা কৃষকরা পাইতো না, কৃষকদের ভিতরে আরও মানে একটা আবেগ সৃষ্টি হতো, তারা আরও চাষের দিকে এত পরিমাণ ফোকাস করতো, আরও বাড়াতে পারতো, আরও কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো। কিন্তু আসলে এই ব্যবসাদারদের কারণে এই কৃষিটা এগিয়ে যাওয়া সম্ভব না আমার জানার মতো। তো লাইভটা খুব বেশিক্ষণ বাড়াবো না, আপনাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তো আমাদের লাইভটা যারা দেখলেন, এতক্ষণ যারা শুনছেন, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ, এবং এটা শুধু আমার একলার জন্য না, এটা সারা বাংলাদেশের দরকার, সারা চুয়াডাঙ্গা জেলারই দরকার, সারা মানে চুয়াডাঙ্গা সারা বাংলাদেশেরই দরকার এটা। তো আশা করি সবাই লাইভটা ক্লিয়ারলি শুনতে পেরেছেন এবং এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমি যে কথাগুলো বললাম এগুলো সত্য কিনা মিথ্যা কিনা আপনারা তো জানেন। আমরা অনেকে আছেন যারা লাইভগুলো দেখছেন আমার থেকে অনেক বড়, অনেক এবং অনেক দক্ষ এই বিষয়ে। আমি তো কালকের মানুষ, আপনারা তো অনেক আগের মানুষ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। তো লাইভটা খুব বেশিক্ষণ বাড়াবো না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।